বাড়িটা এই মুহূর্তে দেখাচ্ছি আমরা, রশিদুলের যে বাড়িটা এই মুহূর্তে দর্শকদের দেখাচ্ছি, বাড়িটা একেবারে ছাপোষা যদি বলা হয় সেই রকম একটা বাড়ি, একটা টিন দিয়ে ঘেরা এবং স্বাভাবিক জীবনযাপন যেখানে বলা হয়। এই বাড়িতে থেকেও কি এই ধরনের স্পাইয়ের কাজ করা আদতে পসিবল, মানে সম্ভব? এই এই প্রশ্নটা কিন্তু অনেকে করছেন, কিন্তু একটা জিনিস জানিয়ে রাখি, যারা স্পাইয়ের কাজ করে তারা সবসময় নিজেদের আইডেন্টিটি লুকানোর চেষ্টা করে। যদি হঠাৎ করে রশিদুল বড় হয়ে যেত, তাহলে কিন্তু বাড়িঘর পাকা করে নিত বা অনেক আইসি জীবন যাপন করতো, তাহলে কিন্তু সবার নজরে আসতো। এটা স্পষ্ট রয়েছে যে রশিদুলের বিরুদ্ধে এই প্রথম কিন্তু গ্রেফতারের অভিযোগ না। এর আগেও সে ট্রেনে করে নিষিদ্ধ পদার্থ বহন করছিল, সেই সময় কিন্তু ট্রেনে গ্রেফতার হয়। নিউ দিল্লি যাওয়ার পথে তাকে বিহারের পাটনাতে গ্রেফতার করা হয়, আরপিএফ গ্রেফতার করে, এবং সে দীর্ঘদিন ধরে কিন্তু বিহারের পাটনা জেলে ছিল। তার পরবর্তী জামিন পায়, জামিন পাওয়ার পরে কিন্তু সে রাজমিস্ত্রির কাজ করতো, কিন্তু তার স্বভাব যে বদল হয়নি তা আবার প্রমাণ পাওয়া গেছে। বিহারের পাটনা থেকে যখন সে কোচবিহারে ফিরে এসেছিল তখন কি তার মধ্যে বেশ কিছু পরিবর্তন লক্ষ্য করা গিয়েছিল? মানে স্বাভাবিক জীবনে কি সে ফিরে এসেছিল, নাকি সেই ধরনের কাজকর্ম সে ফিরে এসেও চালিয়ে যাচ্ছিল? স্থানীয়রা মানে স্থানীয় সূত্রে যা জানা গেছে, তাতে তো সামনে যার রশিদুলের চিত্র ছিল, রশিদুল নিজেকে এক রাজমিস্ত্রি হিসেবে পরিচয় দিত। বিভিন্ন সে বাংলা আবাস যোজনা যে ঘরের টাকা ঢুকছিল গ্রামগঞ্জে, সেখানে কাজ করছিল। কিন্তু কিন্তু যারা আমরা পুলিশ সূত্রে এবং বেঙ্গল এসটিএফ এর সূত্রে জানা যাচ্ছে, রশিদুল এখান থেকে যে জাল নোট পাচারের যে চক্র, সে জাল নোট পাচারের কিন্তু হোতা, এবং বাংলাদেশ থেকে তাদের বাংলাদেশে আত্মীয় স্বজনও রয়েছে, এবং বাংলাদেশের সে নিয়মিত কথা বলতো। তার কারণ তার যে বাড়ির যে পজিশনটা রয়েছে, আমি যদি দেখাতে বলবো যে তার বাড়ির পাশে কাঁটাতারের বেড়ার যে দৃশ্যটা আছে, সেটা দর্শকদের যদি দেখানো হয় তাহলে দেখিয়ে দেবো, ও তার বাড়ি থেকে 150 মিটার দূরে কাঁটাতারের বেড়া রয়েছে। সেই কাঁটাতারের বেড়া দিয়ে কিন্তু সে আরামসে কাঁটাতারের যে গেট রয়েছে ওপারে যাতায়াত বাড়ি করতে থেকে পারতো। মাত্র 150 মিটার দূরত্বে তুমি বললে যে কাঁটাতারের বেড়া রয়েছে, সেই ছবিটাও আমরা দর্শকদের দেখাচ্ছি। এবং এই যে বেড়া দেওয়া হয়েছে বা ফেন্সিং, এটা কি যথেষ্ট পোক্ত? মানে ছবি যেটা দেখাচ্ছে, আমি কোনো নিরাপত্তা রক্ষীদেরকে দেখতে পাচ্ছি না, তাহলে তো অনায়াসে সেখান দিয়ে নানা রকম কাজকর্ম চলতে পারে। একদম। এই যে কাঁটাতারের বেড়াটা দেখানো যাচ্ছে, সেটা কিন্তু অত্যাধুনিক মডেলের কাঁটাতার নয়। এখানে অত্যাধুনিক মডেলের যে ইসরায়েলের কাঁটাতারের বেড়া বলেছিলাম, যে ইসরায়েল লম্বা উঁচু হবে এবং স্মার্ট ফেন্সিং হবে, সেই স্মার্ট ফেন্সিং এখনো তৈরি হয়নি এই এলাকায়। সে তৈরি করার কাজ চলছে, দ্রুত গতিতে কাজ চলছে সে কাজ। কিন্তু যেহেতু এখনো সেই স্মার্ট ফেন্সিং এর লাগানো হয়নি এবং তার বাড়ি থেকে একদম কাছে, সেক্ষেত্রে তাকে নিষিদ্ধ পদার্থ পাচার একদম অনায়াসেই করা যায়। কারণ তারা যদি প্যাকেট করে ঢিল ছুঁড়ে অনায়াসেই এই কাঁটাতার পেরিয়ে কিন্তু ওই পারে গিয়ে পড়ে, এবং ওই পারে থাকা যে এজেন্ট রয়েছে তারা সেটা সংগ্রহ করে নিয়ে চলে যায়। এটা যেহেতু এই কাঁটাতারটার হাইট অনেকটা ছোট, সেক্ষেত্রে এখানে পাচার করা কোনো দ্রব্য ঢিল মেরে ওই পারে ফেলে দেওয়া একদম অনায়াসই করা যায়। কারণ বাড়ি থেকে 150 মিটার দূরে এক দৌড়ে বাড়ি থেকে বেরিয়ে ঢিল মেরে আবার কোথাও লুকিয়ে পড়লে রশিদুলদের খুঁজে পাওয়া কিন্তু যেত না। সবচেয়ে বড় কথা এই ধরনের কাজকর্মের সঙ্গে রশিদুলের কি কোনো রকম কোনো যোগসূত্র খুঁজে পাওয়া গেছে মনসুর? একদম। ও তো এর আগেও যখন নিষিদ্ধ যে পদার্থ রয়েছে নার্কোটিক্স অ্যাক্টে তার বিরুদ্ধে মামলা হয়েছে। কারণ সে এইভাবেই নার্কোটিক্স নিয়ে সে ট্রেনে করে নিউ দিল্লির দিকে যাচ্ছিল। যখন নিউ দিল্লির দিকে যাচ্ছিল তখনই কিন্তু পাটনাতে তার বিরুদ্ধে খোঁজ পায়, এবং ট্রেনে তার যে সফর সঙ্গীরা ছিল তাদের সাথে একসাথেই ধরা পড়ে, এবং তার ব্যাগ থেকে প্রচুর পরিমাণ নার্কোটিক্স যে পদার্থ তা উদ্ধার হয়। সেই কারণে দীর্ঘদিন ধরে কিন্তু পাটনা জেলে ছিল। তারপরেও কিন্তু সে যে শুধরায়নি, তারপরে নার্কোটিক্স থেকে তারপরে ফেক ইন্ডিয়ান কারেন্সি নোট অর্থাৎ এফআইসিএন বা জাল নোট পাচারের সঙ্গে তার জড়িত থাকার খবর মিলেছে। এবং শুধু তাই নয়, তার যখন মোবাইল ফোনগুলো উদ্ধার হয়েছে, সেই মোবাইল ফোনে কিন্তু একাধিক বাংলাদেশি সিম পাওয়া গেছে, এবং বাংলাদেশের যে তাদের বিজনেস পার্টনার রয়েছে তাদের সাথে নিয়মিত যোগাযোগ সে করতো। এবং এই সব ঘটনা কিন্তু স্পষ্ট প্রমাণ মিলেছে। এবং সবচেয়ে বড় ঘটনা যে আইএসআই জঙ্গির যে লিঙ্ক রয়েছে, সেটা কিন্তু খুবই মারাত্মকভাবে চিন্তায় ফেলেছে ভারতীয় গোয়েন্দা থেকে শুরু করে সমস্ত কর্তাদের। কেননা পাকিস্তান রাওয়ালপিন্ডিতে যে আইএসআই এর হেডকোয়ার্টার রয়েছে, সেই আইএসআই ও সেই সংলগ্ন এলাকা থেকে রশিদুলের যে নাম্বার রয়েছে, সেই রশিদুলের নাম্বারই হোয়াটসঅ্যাপ অ্যাক্টিভেট রয়েছে, এবং সেই হোয়াটসঅ্যাপ অ্যাক্টিভেট করতে গেলে কিন্তু ওটিপি প্রয়োজন হয়। সেই ওটিপিটা কিন্তু রশিদুল তাদেরকে প্রোভাইড করেছিল, তারপর ওই হোয়াটসঅ্যাপ অ্যাক্টিভেট হয়েছে, এবং সেই হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে কিন্তু ভারতের বিভিন্ন সেনা আধিকারিকদের, এয়ারফোর্সের আধিকারিকদের ফোন করা হতো, তাদের হানি ট্র্যাপ করার প্রস্তাব দেওয়া হতো, এবং সেখান থেকে ওই রাওয়ালপিন্ডি থেকে কিন্তু ভারত পাকিস্তানের যে রাজস্থান বর্ডার রয়েছে, সেই রাজস্থান বর্ডারেও যে হ্যান্ডলাররা রয়েছে, যে ইন্ডিয়ান হ্যান্ডলার, ইন্ডিয়ার যে চর রয়েছে, আরো পাকিস্তানের
রাজস্থানের যে চর রয়েছে, ইন্ডিয়ার রাজস্থান বর্ডার সংলগ্ন এলাকায়, তাদেরকে কিন্তু ফোনে যোগাযোগ করা হয়েছে এবং ভারতের একাধিক যে শীর্ষ সেনা কর্তাদের কিন্তু হানি ট্র্যাপ ফেলানোর চেষ্টা করা হচ্ছে এই এই কাজের সঙ্গে রশিদুলের কি রাশিদুল সরাসরি যুক্ত, নাকি এর একটা চক্রের মধ্যে কাজ করতো? কারণ একটা জায়গা থেকে অন্য একটা জায়গাতে গিয়ে তো কোনোভাবে মানে মুভ করে তো এই সমস্ত কাজগুলো করা সম্ভব নয়, মানে অন্য একটা চক্র বা এদের কোনো কানেকশন কি আরো দূরে ছিল? মানে বুঝে বলছি, এই এসটিএফ সন্দেহ করছে টোটাল 7 জন রয়েছে এই গ্যাং এর মধ্যে আপাতত। সেই 7 জনের মধ্যে 3 জন গ্রেফতার হয়েছে, আর বাকি 4 জন কিন্তু এখনো অধরাই রয়েছে। যারা সেই কারণে গ্রেফতার তাদের হয়েছে তারা কি কোচবিহারেরই বাসিন্দা? তাদের মধ্যে 2 জন কুচবিহারের, একজন বিহারের কিষানগঞ্জ সংলগ্ন উত্তর দিনাজপুর জেলার গোয়ালপুকুরের বাসিন্দা। তার বাড়ি যে কোথায় সেটা কেউ জানে না, কারণ গোয়ালপুকুরে তার কিন্তু শ্বশুর বাড়ি, পাঞ্জিপাড়ায় তার শ্বশুর বাড়ি। তার বাপের বাড়ি ঠিক কোথায় কেউ জানে না, এবং তার স্ত্রী যেটা জানি যে 12 বছর বিয়ে হলেও সে কোনোদিন তার স্বামীর বাপের বাড়ি যায়নি, অর্থাৎ সে তার শ্বশুর বাড়ি কোনোদিন যায়নি। যার ফলে ওইখানে স্থানীয়রা অনেকেই দাবি করছেন যে গ্রেফতার হয়েছেন যে পাঞ্জিপাড়া থেকে শফিকুল, সে শফিকুল কিন্তু বাংলাদেশের আদতে বাংলাদেশি নাগরিক। এইভাবেই কিন্তু বাংলাদেশ থেকে ভারতে আসার পর ভারতের মেয়েকে বিয়ে করে গোয়ালপুকুরের পাঞ্জিপাড়াতে আস্তানা গাড়ে। তারপর সে যে নেটওয়ার্ক তৈরি হয়, সেই নেটওয়ার্কের মাধ্যমে দিনহাটার সাহেবগঞ্জের রশিদুলের সাথে তার যোগাযোগ হয়, এবং রশিদুলের সাথ দিয়েছিল আর একজন যার বাড়ি কোচবিহারের বলরামপুরে। এইভাবে এই 3 জনের যোগসূত্র পাওয়া যাচ্ছে। শুধু রশিদুল নিজের নামে যে সিম তুলে হোয়াটসঅ্যাপ যে পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে অ্যাক্টিভেট রয়েছে তাই না, আরো একজন যে ইয়াজউদ্দিন বলে, তারও কিন্তু নাম্বার পাকিস্তানের রাওয়ালপিন্ডি এবং পাকিস্তানের লাহোরে তাদের সেই নাম্বার থেকে কিন্তু হোয়াটসঅ্যাপ অ্যাক্টিভেট হওয়ার খবর আসছে। সেই কারণে ভারতীয় গোয়েন্দাদের কাছে খুব চিন্তার বিষয় দাঁড়িয়েছে, কেননা চিকেন নেক্সের গুরুত্ব কিন্তু অপরিসীম। বাংলাদেশ, আমরা জানি বাংলাদেশে সম্প্রতি সরকার পরিবর্তন হয়েছে, শেখ হাসিনা বাংলাদেশ থেকে চলে আসার পরে কিন্তু চিকেন স্নেকসের কথা যখন তুমি মনসুর বললে, এবং এই যে চিকেন স্নেক বা শিলিগুড়ি করিডর, এটা কিন্তু ভীষণভাবে ইম্পর্টেন্ট, শুধুমাত্র আমাদের ভারতের জন্য নয়, এটা কিন্তু প্রবেশদ্বারও বলা হয় উত্তরবঙ্গের ক্ষেত্রে। আমার যে বিষয়টা জানা রয়েছে যে এই যে নর্থ বেঙ্গল করিডর বা শিলিগুড়ি করিডর, এখানে কি কোনো রকম কি তাহলে কোনো আনুষঙ্গিক বা জিহাদি কাজকর্ম চালানোর কোনো রকম কোনো একটা অভিপ্রায় ছিল? আমি আবার ভারতীয় গোয়েন্দারা যে ডটগুলো মেলাচ্ছে সেই ডটগুলো আমি একটু বিস্তারিত ব্যাখ্যা করি। যে গ্রেফতার হয়েছে কিষানগঞ্জের কাছে গোয়ালপুকুরের পাঞ্জিপাড়া, অর্থাৎ বিহারের কাছে নেপাল সীমান্তের কাছে রয়েছে। এখানে গ্রেফতার হয়েছে কুচবিহার থেকে। সেক্ষেত্রে শিলিগুড়ির উপর নজর রাখা যে তাদের মূল কার্যক্রম ছিল। যে আরো বাকি যে 4 জন রয়েছে তাদের এখনো পাতা পাওয়া যায়নি। তাতে মনে করা হচ্ছে এই গ্যাংটা রয়েছে, রশিদুল যেমন বাংলাদেশ সীমান্তের কাছে রয়েছে, তেমনি শিলিগুড়ির নেপাল সীমান্তের কাছে রয়েছে আরেকজন, এই ভুটান সীমান্তের কাছে রয়েছে একজন। এইভাবে যে শিলিগুড়ি করিডোরকে কেন্দ্র করে চারিদিকে এই জাল বিছানোর চেষ্টা করা হয়েছে এবং চারিদিকে নজরদারি কিন্তু চালানো